হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো এবং সুস্থ আছো। আজকের এসো শিখির একাডেমির যে টিউটোরিয়ালটা সেইটি আমি মূলত ডেডিকেটেড করছি নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা নতুন নবম শ্রেণীতে উঠেছে তাদেরকে মৌল, যৌগ ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে জানতে হবে এবং তারা জানা শুরু হয়ে গেছে। তোমরা জানো যে এটা ফেব্রুয়ারি মাস চলছে, যেহেতু আমি ভিডিও করার মাসটি নিয়ে বর্তমানে আলোচনা করছি। তো তোমরা বইয়ের শেষের দিকে অর্থাৎ দশম অধ্যায় তোমরা একটা অধ্যায় পাবে, যে অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। এই অধ্যায়টা তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায়তে অনেক ধাতু এবং অধাতুর বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের বিভিন্ন যৌগ গঠনের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের বিভিন্ন যৌগ গঠন কীভাবে করে তারা, রাসায়নিক বন্ধন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো তার মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে তোমার এই 10.5 লেসনটা খনিজ অধাতুর মধ্যে সালফিউরিক অ্যাসিড, সালফার থেকে কী করে সালফিউরিক অ্যাসিড কলকারখানায় নিষ্কাশন করা হয় সেইটা নিয়ে। তো এটি কলকারখানার অর্থাৎ সালফিউরিক অ্যাসিড H2SO3 এটা কলকারখানার একটা নিত্য প্রয়োজনীয় বস্তু, অর্থাৎ কলকারখানায় প্রচুর পরিমাণে এটি ব্যবহৃত হয়। তো এটি কলকারখানায় কীভাবে মানে নিষ্কাশন করা হয় সালফার থেকে, তো সেইটা নিয়ে তোমাদের এইখানটায় অর্থাৎ বইয়ের 10.5 লেসনে আলোচনা করা হয়েছে। তো সেখানে একটি চিত্র আছে 255 পেজের লাস্টের দিকে, মানে পাতার শেষের দিকে। তো সেই চিত্রটা দেখতে পাচ্ছ যে আমি এখানে অঙ্কনের চেষ্টা করেছি এবং এখন সেই চিত্রটাকে আমি এখন তোমাদের সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিই, এবং যতক্ষণ আমি শুরু না করছি ততক্ষণ প্লিজ তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার এই ভিডিওটিকে লাইক করে দাও। আশা করি তোমাদের হয়ে গেছে। তো এবার আমি চিত্র ব্যাখ্যা করা শুরু করছি। তোমরা সকলেই জানো সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, অর্থাৎ এটি এক প্রকারের অম্ল, এর পিএইচ মান 6 থেকে কম। এটা আমরা অম্ল ক্ষারক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তোমাদের সালফার, আমাদের সালফিউরিক অ্যাসিড মূলত নিষ্কাশন করার প্রথম যে দ্রব্যটা আমাদের দরকার হবে সেটি হচ্ছে সালফার। প্রথমে একটি চুল্লিতে, দেখতে পাচ্ছ চুল্লি, এই চুল্লিতে প্রথমে একটি নলের মাধ্যমে সালফার যোগ করা হয়, ঠিক আছে। সালফার এবং শুষ্ক বায়ু, অর্থাৎ এখানে শুষ্ক বায়ু বলতে সেই বায়ুকে বোঝানো হচ্ছে যে বায়ুতে জলীয় বাষ্প নেই বা থাকলেও অল্প পরিমাণে আছে। তো সালফার এবং শুষ্ক বায়ু প্রবেশ করানো হয়। তারপর চুল্লিতে দেখতে পাচ্ছ আগুনের চিহ্ন, অর্থাৎ সেখানে সেটাকে একত্রে মেশানো হয়, অর্থাৎ এই চুল্লির সালফার এবং বায়ুর অক্সিজেন এ দুটো বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। তোমরা 256 পেজে প্রথম ধাপে তোমরা এর সমীকরণটি দেখতে পাবে, S+O2 তাপ দিলে SO2, অর্থাৎ সালফার এবং অক্সিজেনের একটি দ্রবণ হয়। তারপর এটি একটি পরিবাহী নলের মাধ্যমে নিয়ে যাওয়া হয় আরেকটি চুল্লিতে, অর্থাৎ দ্বিতীয় চুল্লি। আমরা এটাকে 2 নম্বর চুল্লি হিসেবে চিহ্নিত করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর চুল্লি। তো এখানে দ্বিতীয় চুল্লিতে নিয়ে যাওয়ার পরে এই দ্বিতীয় চুল্লিতে তাপমাত্রা থাকে সরাসরি 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এর সঙ্গে এই অর্থাৎ এই চুল্লিতে প্রভাবক, অর্থাৎ এখানে আরেকটা জিনিস আমাদের কনসেপ্ট করতে হবে। প্রভাবক মানে কি? প্রভাবক হচ্ছে সেই প্রকারের একটি ধাতু ঠিক না, এক প্রকারের বস্তু যা শুধু কোনো মৌলের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার পর সম্পূর্ণরূপে উধাও হয়ে যায়, অর্থাৎ তোমরা বলতে পারো ঝগড়াটা বাদিয়ে দিয়ে সে উধাও হয়ে গেছে। তো এখানে প্রভাবক হিসেবে থাকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। তো এই চুল্লিতে উচ্চ তাপমাত্রার প্রভাবকের উপস্থিতিতে SO2 অর্থাৎ সালফার এবং অক্সিজেনের বিক্রিয়া করলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো এখান থেকে সালফার এবং অক্সিজেন এই চুল্লির মাধ্যমে গরম হয়ে এই চুল্লিতে এসেছে, এবং এই চুল্লিতে অত্যাধিক উত্তপ্ত হয়ে সে কিন্তু ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সঙ্গে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে।
এবং সালফার ট্রাইঅক্সাইডের সংকেত কি দেখতে পাই, এখানে কিন্তু ঢুকছে কিন্তু সালফার SO2 সালফার প্রবেশ করছে। তো সালফার ট্রাইঅক্সাইডের সংকেত কি, এখানে আমরা লিখতে পারি 2SO3। তো এখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। কলকারখানায় দ্বিতীয় যে চুল্লি সেটার কাজ শেষ, এবার আসছে আমার তৃতীয় চুল্লিতে। দ্বিতীয় চুল্লি থেকে সালফার ট্রাইঅক্সাইড একটি নলের মাধ্যমে তৃতীয় চুল্লিতে প্রবেশ করে এবং যে সালফার ট্রাইঅক্সাইড হয়েছে তার সঙ্গে H2 অর্থাৎ পানি, কনসেপ্ট করো, সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে তৃতীয় চুল্লিতে এখানকার ভারসাম্যতে পানির সংস্পর্শ ঘটানো হয়, যার ফলে H2SO4 তৈরি হবে। H2SO4 আমরা এই সমীকরণের মাধ্যমে দেখতে পাই H2SO4 থার্ড চুল্লি অর্থাৎ, এবং প্রথমেই এইখানটা তৈরি হয়। কিন্তু SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডের সাথে সরাসরি H2O বিক্রিয়ায়, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড তো এখানে উত্তপ্ত অবস্থায় রয়েছে, তার সঙ্গে যখন পানির সংস্পর্শ ঘটানো হয় তখন সরাসরি কিন্তু এই যে সালফার ট্রাইঅক্সাইড এটা কিন্তু বাষ্পে তৈরি হয়। অর্থাৎ পানির সঙ্গে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া ঘটালে H2SO4 তৈরি হয়, বাষ্প তৈরি, H2SO4 এর বাষ্প তৈরি হয়, যা কুয়াশার মতো অবস্থা তৈরি করে। এবং এটি কোথায় হয়? এটি হয় তৃতীয় চুল্লিতে, কুয়াশার মতো অবস্থা তৈরি করে। এতে শিল্প কারখানার অনেক কাজের অসুবিধা হয়, কারণ হঠাৎ যদি শিল্প কারখানায় কুয়াশার সৃষ্টি হয় তবে কেমন একটা হযবরল সৃষ্টি হবে, তাতে তোমরা বুঝতেই পারছো। তো এই শিল্প কারখানায় অসুবিধা হয়, তার জন্য এর মুখে যে একটা এটা দেখতে পাচ্ছ, এই ফানেলের মতো বস্তুটা ব্যবহার করা হয়। তা এছাড়াও বাষ্পীয় এই যে H2SO4 ঘনীভূত করে। আর তোমরা তো ঘনীভূত তরলে পরিণত ইত্যাদিতে তো জেনে গেছো। ঘনীভূত করার মধ্যে হচ্ছে বাষ্পীভূত থেকে, অর্থাৎ বাষ্প থেকে তরলে রূপান্তরিত করা। তো এই H2SO4 ঘনীভূত করে তরল H2SO4 পরিণত করা খুবই কঠিন। তো তার জন্য SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় H2SO4 এর মাধ্যমে শোষণ করিয়ে ধূমায়মান সালফারিক অ্যাসিড তৈরি করা হয়। এর জন্য তোমাকে আবার ফিরে যেতে হবে দ্বিতীয় চুল্লিতে, যেখানে SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছিল। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য আমাদের একটু চিত্রটিকে আমরা একটু পিছনের দিকে কনসেপ্ট করব। SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডকে প্রথমে গাঢ় H2SO4 এর মাধ্যমে শোষণ করানো হয়। এখানে আলাদাভাবে H2SO4 এর দরকার হয়, যার মাধ্যমে SO3 এবং H2SO4 এর মধ্যে মিশ্রণ করা হয়। এর মাধ্যমে H2SO4 যাতে SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইডকে পূর্ণভাবে শোষণ করানো যায়। তো সেটাকে পাঠানো হয় তৃতীয় চুল্লিতে। তারপর সেখানে ধোঁয়ার তৈরি হয়। তো এখানে ধূমায়মান হয়ে যায় এটা। তো এটাকে যখন ধূমায়মান তৈরি করা হয়ে যায়, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তোমরা এখানে দেখতে পাচ্ছ অলিয়াম নামের একটা বস্তু। তো তোমাদের মনে স্বাভাবিকভাবে জিজ্ঞেস হতে পারে যে অলিয়াম আসলে কি? অলিয়ামটা হচ্ছে ধূমায়মান অর্থাৎ ভৌমিক অর্থাৎ ধোঁয়া আর কি। যে সালফিউরিক অ্যাসিড ধোঁয়া আকারে আছে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ নিচের দিকে আছে, টপ এট দ্য বটম অফ দ্য চুল্লির নিচের দিকে, কারণ উপরের দিকে নাই। কেন? উপরে যে ফানেল আকৃতির যেইটা আছে তার জন্য সে উপরের দিকে যেতে পারেনি। তো এই যে এই অলিয়ামের সংকেত হচ্ছে H2SO7। এখানে আমাদের একটু লেখা গন্ডগোল হয়ে গেছে, সরি। তো তোমরা অলিয়াম দেখতে পালে, এবং অলিয়াম যে এই যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এটা কিন্তু এই নলের মাধ্যমে নিষ্কাশিত হয়। এবং তোমরা জানো যে বাষ্পকে জলের সংস্পর্শে আনলে, অর্থাৎ পানির সংস্পর্শে আনলে সেটি কিন্তু
পুরোপুরি একটা গলে যায়। ঠিক তেমনই এই যে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এখান থেকে নির্গত হচ্ছে, সেটাকে আবার পানির সঙ্গে বিক্রিয়া ঘটালে, অর্থাৎ H2S2O7 এর সঙ্গে তুমি যদি H2O বিক্রিয়া ঘটাও, তবে কিন্তু তুমি তরল সালফিউরিক অ্যাসিড অটোমেটিক্যালি পেয়ে যাবে, যা রাসায়নিক কারখানায় সালফিউরিক অ্যাসিড অ্যাট দ্য লাস্টে তোমার অলিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা এই যে কনসেপ্টটা এটা ধারণা করতে পেরেছো। তো যদি তোমরা ধারণা করতে পারো তো এই ভিডিওটিকে একটা লাইক করে দাও, শেয়ারও করে দেবা। এবং তোমার এই যে এই চ্যানেলটিকে দেখতে পাচ্ছ তোমরা, উদীয়মান একটি চ্যানেল। তো এই চ্যানেলটিকে তোমরাও পাশে থাকো, এই চ্যানেলটিকে তোমরা বিল্ড করতে। তো আমি চাই তুমিও পাশে থাকো, এবং এসো শিখি একাডেমির পক্ষ থেকে তুমি যদি পাশে থাকো তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবের মাধ্যমে তুমি আমার পাশে থাকতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই। দেখা হবে পরের টিউটোরিয়ালে কী নিয়ে করছি সেটি আমি চ্যানেলের ব্যানারে জানিয়ে দেবো। তো চ্যানেলটা নিয়মিত ভিজিট করে, এবং আমি আশা করছি ভিডিওটি কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবং পরবর্তী ভিডিওটি আমি সম্ভবত পিএইচ নিয়ে করতে পারি, নবম-দশম শ্রেণীর জন্য, এবং পারফেক্টলি ডেডিকেটেড ফর ক্লাস 9 স্টুডেন্টস।